হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা ইংলিশ গ্রামারের দ্য কাইন্ডস অফ নাউন সম্বন্ধে জানব। কাইন্ডস অফ নাউন বলতে নাউনের যে ভিন্ন ভিন্ন প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদগুলি উদাহরণ সহযোগে আমরা জানব। সেই প্রকারভেদগুলি কয় প্রকারের রয়েছে এবং তাদের সংজ্ঞা কী, কীভাবে সেগুলি ব্যবহৃত হয় গ্রামারের ক্ষেত্রে। নাউনের সম্পূর্ণ ডিটেলস আজ আমরা এই ভিডিওতে জানব। আসুন শুরু করি। দ্য কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের প্রকারভেদ। নাউনের প্রকারভেদ বলতে গেলে প্রথমেই আমরা নাউনকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে কংক্রিট নাউন, নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনের মধ্যে চারটে ভাগ আমরা রাখব। এ প্রপার নাউন, বি কমন or class noun, C collective noun, D material noun। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটি রয়েছে সেখানে আমরা ওরই এক্সটেনশন হিসাবে ই অ্যাবস্ট্রাক্ট নাউন রাখব। তাহলে খুব সাধারণভাবে নাউনকে আমরা যদি ভাবি আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রপার নাউন, কমন or class noun, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার ডি ম্যাটেরিয়াল নাউন, নাম্বার ই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে কংক্রিট নাউন কাকে বলে? কংক্রিট নাউনের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি এ কংক্রিট নাউন ইজ দ্য নেম অফ অ্যান অবজেক্ট অফ সেন্স, দ্যাট ইজ অ্যান অবজেক্ট হুইচ ক্যান বি সিন, টাচড, হার্ড, স্মেলড অর টেস্টেড। সহজ বাংলায় কংক্রিট নাউন বলতে আমরা সেই সমস্ত নাম বুঝব যে সমস্ত নাউন আমরা দেখতে পাবো, স্পর্শ করতে পারবো, শুনতে পারবো, গন্ধ নিতে পারবো আর টেস্টেড মানে স্বাদ গ্রহণ করতে পারবো। উদাহরণ হিসাবে বয়, ডগ, সং, ফ্লাওয়ার, মিল্ক। মিল্ক টেস্ট করতে পারি, টেস্ট নিতে পারি, ফ্লাওয়ার গন্ধ পাই, স্মেলড, সং যেটা আমরা শুনতে পারি, ডগ, বয় দেখতেও পারি, টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। তারপরে আসি নেক্সট। কংক্রিট নাউনের যে পার্টগুলো আমি আগেই বললাম সেগুলোর প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি এ প্রপার নাউন is the name of a particular person, place, thing or event or group of persons or places as distinct from every other। কীরকম? একটি প্রপার নাউনে আমরা পাবো কি না, পার্টিকুলার পার্সন নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, নির্দিষ্ট একটি স্থানের নাম, নির্দিষ্ট একটি জিনিসের নাম, একটি ঘটনা, একটি গ্রুপ অফ পার্সনস অর প্লেসেস অ্যাজ ডিস্টিংক্ট ফ্রম এভরি আদার মানে প্রত্যেকের মধ্যে একটা পার্থক্য থাকবে, মানে স্বতন্ত্রতা থাকবে প্রত্যেকের মধ্যে, তাকে আমরা বলবো প্রপার নাউন। উদাহরণ হিসেবে দেখি, দ্য গঙ্গাজ, ক্যালকাটা, দ্য হিমালয়াস। গঙ্গা নদী আমাদের একটি রয়েছে স্বতন্ত্র, ক্যালকাটা শহর একটি রয়েছে স্বতন্ত্র, দ্য হিমালয়াস একটি রয়েছে স্বতন্ত্র। নোট হিসাবে আমরা কয়েকটা জিনিস আমাদের জেনে নিতে হবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রম দ্য পয়েন্ট অফ এক্সামিনার পয়েন্টস অফ ভিউ। নোট 1, প্রপার নাউন অলওয়েজ বি কমেন্সড উইথ এ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়। নাম্বার 2, এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ সামটাইমস অ্যাডেড টু এ প্রপার নাউন টু প্রিভেন্ট অ্যাম্বিগুইটি অফ রেফারেন্স। এক্সাম্পল, আলেকজান্ডার দ্য গ্রেট, দিল্লি ইন ইন্ডিয়া। আমরা প্রথমে ব্যাপারটা সহজভাবে বুঝি। সহজভাবে আমরা যদি দেখি আমরা দেখব যে আলেকজান্ডার দ্য গ্রেট আর দিল্লি ইন ইন্ডিয়া এই দুটোর অর্থ কী। আলেকজান্ডার মহান রাজা
দ্য গ্রেট বসানো হয়েছে, আর দিল্লি ইন ইন্ডিয়া ভারতের মধ্যে দিল্লি একটি শহর এবং আমাদের রাজধানী। এবারে আমরা সংজ্ঞাটায় দেখি। এ ওয়ার্ড অর ফ্রেজ বলছে একটি শব্দ অথবা একটি বাক্যাংশ ইজ সামটাইমস অ্যাডেড টু এ প্রপার নাউন টু প্রিভেন্ট অ্যাম্বিগুইটি অফ রেফারেন্স, অর্থাৎ ওই স্থানটির বা ওই ব্যক্তিটির বিশেষত্ব বোঝানোর জন্য প্রপার নাউনের সাথে অনেক সময় একটি শব্দ বা বাক্যাংশ যোগ করা হয়। তাহলে প্রপার নাউনের এটা একটা এক্সেপশন দিক। নেক্সট, বি, এ কমন অর ক্লাস নাউন। এ কমন অর ক্লাস নাউন অর্থাৎ কি? কমন মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের ডিনোটস নো ওয়ান পার্সন অর থিং ইন পার্টিকুলার বাট ইজ কমন টু এনি অ্যান্ড এভরি পার্সন অর থিং অফ দ্য সেম কাইন্ড। ব্যাপারটা ভালো করে বুঝি। কমন নাউন আমরা তাকেই বলবো যে নাউনে কোনো একজন ব্যক্তি বা একটি জিনিসকে নির্দিষ্ট করে বলা হবে না। তাহলে কিভাবে বলা হবে? বলা হবে কমন টু এনি অ্যান্ড এভরি পার্সন, অর্থাৎ প্রত্যেকটি ওই নাউনটির মধ্যে ওই ধরনের প্রত্যেকজনকে বোঝানো হবে। ওই ধরনের প্রত্যেকজন, থিং অফ দ্য সেম কাইন্ড। উদাহরণটা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এক্সাম্পল হিসেবে ম্যান, বুক। তাহলে ম্যান যখন আমরা বলছি তখন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম রাম শ্যাম যদু মধু বলছি না, আমরা বলছি ম্যান। তাহলে নট এনি পার্টিকুলার ম্যান অর বুক বাট এনি অ্যান্ড এভরি ম্যান অর বুক। কোনো একটি নির্দিষ্ট মানুষকে বলা হচ্ছে না, নির্দিষ্ট বই বলা হচ্ছে না, সমস্ত মানুষ এবং সমস্ত বইকে বলা হচ্ছে। তখন আমরা তাকে বলবো কমন অর ক্লাস নাউন। একই রকমভাবে রিভার ও কান্ট্রির ক্ষেত্রেও আমরা এই কমন অর ক্লাস নাউনের উদাহরণটি দিতে পারি। গঙ্গা যমুনা আলাদা আলাদা করে যদি আমরা বলি, দুটো স্বতন্ত্র রিভার গঙ্গা যমুনা, এটা হচ্ছে প্রপার নাউন। যখন আমরা বলবো শুধু রিভার, সেটা হবে কমন নাউন। যে কোনো নদী সেখানে বোঝাবে, গঙ্গা যমুনা সিন্ধু শতদ্রু যাই বলি না কেন। ক্লিয়ার? নেক্সট কমন নাউনের কিছু এক্সেপশন আমরা দেখব। কীরকম? নাম্বার 1, দেয়ার আর ফিউ নাউন্স জেনারেলি ক্লাসড এজ কমন which are sometimes called singular noun because there is only one of each of them known to us. Example হিসাবে আর্থ, সান, মুন। সাধারণত কিছু নাউন আমরা দেখি যেগুলোকে কমন হিসাবে ধরা হয় এবং তাদেরকে কোনো কোনো সময় সিঙ্গুলার নাউন হিসাবেও বলা হয়। কেন বলা হয় না? দেয়ার ইজ অনলি ওয়ান অফ ইচ অফ দেম নোন টু আস। যেমন পৃথিবী মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে একটি রয়েছে, সান সূর্য একটি রয়েছে, মুন চন্দ্র একটি রয়েছে, কিন্তু তাদেরকে ইউজ করা হয় জেনারেলি ক্লাসড অ্যাজ কমন। সাধারণভাবে তাদেরকে কমন নাউনের মধ্যে ফেলা হয়। তাহলে এটা একটা এক্সেপশন, মনে রাখতে হবে। এক্সেপশন নাম্বার 2, when God and Lord refer to the Almighty, they are proper. But when they refer to the different gods of mythology and temporal lords, they are common. ব্যাপারটা আমরা একটু বুঝি ভালো করে। যখন ভগবান অ্যান্ড লর্ড মানেও ভগবান প্রভু, রেফার টু দ্য অলমাইটি ঈশ্বরকে যখন ডিনোট করছে এই দুটো ওয়ার্ড, তখন তারা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যখন এই গড অ্যান্ড লর্ড রেফার করছে কাকে না ডিফারেন্ট গডস অফ মাইথোলজি, আমাদের যে পৌরাণিক গাথা রয়েছে তাতে আমরা জানি আমাদের 33 কোটি দেবদেবী। তাহলে যখন এই সমস্ত ভগবানকে এটা ডিনোট করছে,
সমস্ত ভগবানকে এটা প্রকাশ করছে, তখন কিন্তু এই দুটো শব্দ কমন নাউন হিসাবে ব্যবহার করা হবে। নেক্সট, এক্সেপশন নাম্বার 3, proper noun said to be used as a common noun when it denotes, proper noun কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে যদি এটা কি প্রকাশ করে, এ সাম র্যাঙ্ক অর অফিস, একটা নির্দিষ্ট পদ অথবা একটি নির্দিষ্ট অফিস যদি প্রকাশ করে। কী রকম? যেমন সিজার, খালিফ, সুলতান। তাহলে এই খালিফ আর সুলতান, খালিফা একটা পদ, সুলতান একটা পদ, যখন এটা খালিফা এবং সুলতান পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে তখন এটা কমন নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। যদি সুলতান এবং খালিফা নির্দিষ্ট বলে দেওয়া হয় যে অমুক সুলতান বা অমুক খালিফা, তাহলে তখন এটা আর প্রপার থাকবে না, তখন এটা আর কমন থাকবে না, তখন এটা হয়ে যাবে প্রপার। ক্লিয়ার? এই এক্সেপশনারি বি মানে পরের রয়েছে, এ প্রপার নাউন বিকামস এ কমন when it denotes a class of person or thing and is used in a descriptive sense. এক্সাম্পল হিসাবে দেখি, তারপর ব্যাপারটা বুঝবো। হি ইজ দ্য নিউটন অফ দ্য এজ, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাস্ট্রোনমার অফ দ্য এজ। প্রথমে দেখি আমাদের এক্সেপশনটা কি বলতে চেয়েছে। এ প্রপার নাউন বিকামস এ কমন, মানে প্রপার নাউনটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে কখন না, হোয়েন ইট ডিনোটস এ ক্লাস অফ পার্সন অর থিং, একজন ব্যক্তি বা একটা বস্তুর ক্লাস হিসেবে, একটা যে ক্লাস হিসেবে ব্যবহার করা হবে যখন, তখন, এবং ইজ ইউজড ইন এ ডেসক্রিপটিভ সেন্স, এবং বর্ণনামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। কীরকম না, হি ইজ দ্য নিউটন অফ দ্য এজ, নিউটন একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত বিজ্ঞানী, তার একটা ক্লাস তৈরি হয়ে গেছে পৃথিবীর মধ্যে। হি ইজ দ্য নিউটন অফ দ্য এজ মানে এই যুগের নিউটন তিনি। তিনি যে ব্যক্তিটি, তিনি কিছু ভালো কাজ করেছেন বা কিছু গ্রেট কাজ করেছেন, তাকে তুলনা করা হচ্ছে কার সাথে না, এই যুগের নিউটন। নিউটন যে ব্যাপারটা রয়েছে, নিউটন এখানে একটা ক্লাস হয়ে গেছে, মানে একটা স্তর, যে স্তরে তাকে রাখা হয়েছে নিউটনকে বিজ্ঞানী, সেই স্তরের সাথে তাকে তুলনা করা হচ্ছে নিউটন অফ দ্য এজ হিসাবে। এখানে এই সেন্সটি, এই প্রপার নাউনটি মানে নিউটন যে প্রপার নাউনটি, এটা কমন হিসাবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? তার কারণ এই যুগের আরও যারা রয়েছে, এই যুগের একটা তো নিউটন নয়, আরও অনেকজন আছে যারা বৈজ্ঞানিক এতে খুব ভালো কাজ করেছে, তাকেও আমরা বলতে পারি হি ইজ দ্য নিউটন অফ দ্য এজ। তাহলে নিউটন অফ দ্য এজ, এটার নিউটন শব্দটা আর প্রপার না হয়ে এখানে প্রপারটা কমন হিসাবে ব্যবহার হয়ে গেল। এটা এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে। এই ধরনের জায়গাগুলো পরীক্ষকের খুব পছন্দ, তার এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন অনেক পরীক্ষাতে করেছেন। নেক্সট, আরেকটি এক্সাম্পল, বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। বাল্মীকিকে ভারতের হোমার বলা হয়। তাহলে হোমার একজন বিশ্ববিখ্যাত গ্রিক কবি, গ্রেট পোয়েট, এবং এই গ্রেট পোয়েটকে কী করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে না, হোমার অফ ইন্ডিয়া হিসাবে বলা হচ্ছে কাকে, বাল্মীকিকে। এখানে প্রপার নাউনটা কমন করে দেওয়া হচ্ছে হোমার অফ ইন্ডিয়া বলে। ক্লিয়ার? নেক্সট, কালেকটিভ নাউন নাম্বার সি। কালেকটিভ নাউন আমরা কাকে বলবো? এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর কালেকশন অফ পার্সনস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। কালেকটিভ নাউন আমরা তাকেই বলবো যেখানে হচ্ছে দ্য নেম অফ এ গ্রুপ, একটা গ্রুপের নাম, অর কালেকশন অফ পার্সনস, অনেকগুলো ব্যক্তিকে নিয়ে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে,
অথবা অনেকগুলি বস্তুকে নিয়ে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে এবং পুরো ব্যাপারটাকে টেকেন অ্যাজ এ হোল একটা সম্পূর্ণ ইউনিট হিসাবে ধরা হচ্ছে, তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। এক্সাম্পল, দাস ইন এ ফ্লোক অফ শিপ, একপাল ভেড়া বাংলাতে আমরা যদি বলি এটাকে, শিপ ইজ এ কমন নাউন। শিপ সমস্ত শিপকে বোঝানো হচ্ছে, কমন নাউন, বিকজ ইট স্ট্যান্ডস ফর এনি অ্যান্ড এভরি শিপ, প্রত্যেকটি ভেড়াকে বোঝানো হচ্ছে। বাট ফ্লোক ইজ এ কালেকটিভ নাউন বিকজ ইট স্ট্যান্ডস ফর অল দ্য শিপস টেকেন টুগেদার, মানে ওই পালটার মধ্যে যতগুলো ভেড়া রয়েছে সেই ততগুলো ভেড়াকেই বলা হচ্ছে ভেড়ার পাল। তাহলে এই ফ্লোকটা হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি পরিষ্কার হয়েছে ব্যাপারটা। একই রকমভাবে আমরা যদি বলি অ্যান আর্মি অফ সোলজার্স, এ ক্রাউড অফ পিপল, এই প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আর্মি অফ সোলজার্স, সোলজার্স মানে সৈনিক, আর্মি হচ্ছে একটা ইউনিট, সৈনিকদের একটা ইউনিট, তাকে বলা হয় অ্যান আর্মি অফ সোলজার। এই আর্মি কালেকটিভ নাউন। এ ক্রাউড অফ পিপল, জনগণ রয়েছে, ক্রাউড মানে একটা এরিয়ার নির্দিষ্ট একটা অংশকে কি করা হচ্ছে, কালেকশন অফ পার্সনস হিসাবে এখানে দেখানো হচ্ছে, তাই এটি কালেকটিভ নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আশা করছি এ ফ্লোক অফ শিপ উদাহরণ এবং অ্যান আর্মি অফ সোলজার্স এই সমস্ত উদাহরণকে দিয়ে আমরা কালেকটিভ নাউনটা ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সট, নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে ওই কালেকটিভ নাউনেরই একটি নাম। কীরকম? এ ডিস্টিংশন ইজ মেড বিটুইন এ কালেকটিভ নাউন অ্যান্ড এ নাউন অফ মাল্টিটিউড। সাধারণভাবে কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউডকে একই হিসেবে ধরা হয় একটি সূক্ষ্ম পার্থক্য ছাড়া। পার্থক্যটি কি না, এ কালেকটিভ নাউন ডিনোটস ওয়ান আনডিভাইডেড হোল অ্যান্ড হেন্স দ্য ভার্ব ফলোয়িং ইজ সিঙ্গুলার। একটা আনডিভাইডেড হোল, একটা সম্পূর্ণতা যেটাকে আমি ভাঙতে পারবো না। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এমন একটা সম্পূর্ণতা প্রকাশ পায় যেটাকে আমি কোনো মতেই মাঝে ভাঙতে পারবো না। কীরকম? এক্সাম্পল হিসাবে, দ্য জুরি কনসিস্ট অফ 12 পার্সনস। যে জুরিটা তৈরি করা হয়েছে তাতে 12 জন ব্যক্তি রয়েছেন, 12 জন ব্যক্তিকে নিয়েই জুরির অস্তিত্ব। ক্লিয়ার? নেক্সট, ফারাকটা কোথায়? এ নাউন অফ মাল্টিটিউড ডিনোটস দ্য ইন্ডিভিজুয়ালস অফ দ্য গ্রুপ অ্যান্ড হেন্স দ্য ভার্ব ইজ প্লুরাল। কিন্তু নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে ওই গ্রুপটা ইন্ডিভিজুয়ালস হিসাবে প্রকাশ পাবে এবং ভার্বটি হবে প্লুরাল, বহুবচন। অলদো দ্য নাউন ইজ সিঙ্গুলার, কিন্তু তার নাউন যেটি সেটি হচ্ছে সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে, কিন্তু তার ভার্বটা প্লুরাল হবে, কারণ ওই ভার্বের মধ্যে ইন্ডিভিজুয়ালস হিসাবে তারা আত্মপ্রকাশ করবে। কিভাবে দেখি? দ্য জুরি, দ্য মেন অন দ্য জুরি, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া রয়েছে, অর্থাৎ ওই জুরির মধ্যে যতজন ব্যক্তি রয়েছে সবাইকে বোঝাচ্ছে দ্য জুরি, মানে নাউন হচ্ছে সিঙ্গুলার। ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, খুব সুন্দর। জুরিদের মধ্যে যে মতামত রয়েছে সেই মত পার্থক্য রয়েছে জুরিদের মধ্যে। জুরিটা সিঙ্গুলার নাউন, আর ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, ভার্ব কিন্তু হয়ে গেল এখানে প্লুরাল, এবং তারা তাদের মতের মধ্যে পার্থক্য রয়েছে, তাই এখানে প্লুরাল ভার্ব হয়ে গেছে প্লুরাল। তাহলে এইটা সূক্ষ্ম পার্থক্য নাউন অফ মাল্টিটিউড এবং কমন নাউনের মধ্যে। একজনের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আরেকজনের ভার্বটা হচ্ছে প্লুরাল। নেক্সট, আশা করি ক্লিয়ার হয়েছে। ডি, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা কাকে বলবো? এ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার or substance of which things are made. It is also called the mass noun. Example, sheep is a common noun, but mutton, first bracketed মধ্যে, flesh of sheep is a material noun.
পরিষ্কার সহজভাবে আগে বুঝে নিই। একটি ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্ট্যান্স, যে বস্তুটি বা যে বিষয়টি রয়েছে সেইটাকে ডিনোট করে ম্যাটেরিয়াল নাউন। অফ হুইচ থিংস আর মেড, যা দিয়ে ওই জিনিসটি তৈরি। ইট ইজ অলসো কল্ড দ্য মাস নাউন, এটিকে মাস নাউনও বলা হয়। উদাহরণে আমরা দেখলাম যে শিপ অর্থাৎ ভেড়া ইজ এ কমন নাউন, সমস্ত ভেড়াকে বোঝাচ্ছে, ইচ অ্যান্ড এভরি শিপ। বাট মাটন ফ্লেশ অফ শিপ, মানে ম্যাটার ফ্লেশ অফ শিপ ইজ এ ম্যাটেরিয়াল নাউন। মাটনটা হচ্ছে ভেড়ার মাংস, তখন আমরা এটাকে ইউজ করব কি হিসাবে? ম্যাটেরিয়াল নাউন হিসাবে। ওকে, দ্য সেম ওয়ার্ড ক্যান বি ম্যাটেরিয়াল নাউন অর এ কমন নাউন অ্যাকর্ডিং টু দ্য সেন্স। এটা একটা এক্সেপশন। একই শব্দ শুধুমাত্র বাক্যে ব্যবহারের ভিন্নতা অনুযায়ী কোনো সময় কমন নাউন হিসেবে ব্যবহার করা হবে, কোনো সময় ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করা হবে। এই ধরনের এক্সেপশনাল বিহেভিয়ারগুলোই পরীক্ষকের খুব পছন্দ এবং পরীক্ষাতে এগুলো অনেকবার এসেছে, ভবিষ্যতেও আসবে। উদাহরণটা দেখি। ফিশ লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। এখানে সমস্ত মাছ, ইচ অ্যান্ড এভরি ফিশ, তাহলে এটা হচ্ছে কমন নাউন। ফিশ ইজ গুড ফর ফুড, মাছ খাওয়ার জন্য খুব ভালো, অর্থাৎ কি? দ্য সাবস্টেন্স অফ দ্য ফিশ, মাছটা যখন আমরা খাওয়ার উপযোগী করে খাচ্ছি তখন এটা গুড ফুড হিসাবে কাজ করছে, তাহলে ইট ডিনোটস ম্যাটেরিয়াল নাউন। ইট ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্টেন্স অফ দ্য ফিশ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যে দুটো মেন ভাগ করেছিলাম, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, কংক্রিটের মধ্যে যে চারটে পার্ট পড়ে সেটা আমাদের আলোচনা হলো। এবারে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ডিনোটস সাম কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন অ্যাপার্ট ফ্রম এনিথিং পজেসিং দ্য কোয়ালিটি। এবারে কোয়ালিটির মধ্যে কি কি পড়বে? ক্লেভারনেস, হাইট, কালার। স্টেটের মধ্যে কি পড়বে? পভার্টি, ম্যানহুড, বন্ডেজ। অ্যাকশনের মধ্যে কি কি পড়বে? লাফটার, মুভমেন্ট। উদাহরণে আসি, দিয়ে আমরা টোটালটা ভালোভাবে সহজভাবে বুঝে নেব। স্টোন ইজ হার্ড, আয়রন ইজ হার্ড। পাথর শক্ত, লোহাও শক্ত। তাহলে কি তাদের মধ্যে একটা হার্ডনেস রয়েছে, কাঠিন্যতা। হেন্স হার্ডনেস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কাঠিন্যতাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াইল স্টোন অ্যান্ড আয়রন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। যখন স্টোন এবং আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু তার ওই কাঠিন্যতাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ডিনোট সাম কোয়ালিটি। আমরা সংজ্ঞাতে যেটা দেখেছি, এটা কি ডিনোট করবে? এটা সাম কোয়ালিটি, কিছু গুণ। স্টেট অর অ্যাকশন, কোনো অবস্থা বা কাজ। অ্যাপার্ট ফ্রম এনিথিং পজেসিং দ্য কোয়ালিটি, সে কোয়ালিটির মধ্যে কী কী থাকবে? তো উদাহরণ হিসাবে আমরা দিয়েছি ক্লেভারনেস, চতুরতা, হাইট, উচ্চতা, কালার, রং। স্টেটের মধ্যে থাকবে প্রভার্টি, দারিদ্রতা, ম্যানহুড, বন্ডেজ। অ্যাকশনের মধ্যে থাকবে লাফটার, মুভমেন্ট। আশা করি ব্যাপারটা পরিষ্কার। নেক্সট, তাহলে আমাদের নাউনের যে প্রকারভেদটা সেটা আমরা সম্পূর্ণ করলাম, এবং এখান নাউনের যা সমস্ত প্রশ্ন আসে, আশা করি সমস্ত কিছু কাইন্ডস অফ নাউন্স থেকে যে প্রশ্ন আসে, আশা করি তোমাদের এখান থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবারে নাউনকে আরও দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। নাউন ক্যান অলসো বি ক্লাসিফাইড অ্যাজ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল ক্যান বি কাউন্টেড, কাউন্টেবল মানে যেটা গোনা যায়, উদাহরণ হিসাবে বয়, অ্যাপল, ম্যান। আনকাউন্টেবল ক্যান নট বি কাউন্টেড দো দে ক্যান বি মেজার্ড। অর্থাৎ যেগুলো আনকাউন্টেবল সেগুলো গোনা যায় না, কিন্তু তাকে আমরা পরিমাপ করতে পারি। মেজার্ড মিনস পরিমাপ করা। এক্সাম্পল, ওয়াটার, এয়ার, গ্রাস। জল আমরা গুনতে পারি না, বায়ু আমরা গুনতে পারি না, ঘাস আমরা গুনতে পারি না, তা আমরা কিন্তু মেজার করতে পারি। যখন আমরা কিছু জিনিস নিই, জল যখন নিই 1 লিটার 2 লিটার, আমরা মেজার করতে পারি। এয়ারও তাই।
এক্সেপশন, একটা ব্যতিক্রম রয়েছে, কি সেটি জেনে নিই। সাম অফ দিজ বি বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট ইন হুইচ দে আর ইউজড উইথ এ চেঞ্জ ইন দ্য মিনিং। বলছে এর মধ্যে কিছু রয়েছে যেগুলোকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুরকমভাবেই ব্যবহার করা যাবে উইথ এ চেঞ্জ ইন দ্য মিনিং, তাদের অর্থের একটু পরিবর্তন ঘটালে। আসুন দেখে নিই কী রকম। যেমন হচ্ছে পেপার, দ্য সাবস্টেন্স অন হুইচ উই রাইট, কাগজ যার উপরে আমরা লিখি। আনকাউন্টেবল, আমরা গুনতে পারি না। সাবস্টেন্স অন হুইচ উই রাইট। এ পেপার, যদি আমরা বলি এ নিউজ পেপার, মানে একটি নিউজ পেপার, এ পিস অফ পেপার, একটি কাগজের অংশ, এটা কাউন্টেবল। আরও ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারি উড, এ টেবিল ইজ মেড অফ উড, কাঠের তৈরি এই টেবিলটি। আনকাউন্টেবল, কত কাঠ আছে আমরা গুনতে পারবো না। উড, দ্য বাংলো ইজ ইন দ্য মিডল অফ এ উড, বাংলোটি ইজ ইন দ্য মিডল অফ এ উড, জঙ্গলের মাঝে অবস্থিত। তাহলে আমরা কাউন্ট করতে পারবো ওই এরিয়ার চারপাশে কতগুলো গাছ রয়েছে। আশা করি ব্যাপারটা সম্পূর্ণ আমি বোঝাতে পারলাম, তোমাদেরও খুব লাভ হবে দ্য কাইন্ডস অফ নাউন্সটা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে। যদিও ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়েছে, কিন্তু ভালো করে জানতে গেলে ভিডিও দীর্ঘায়িত হবে, তার জন্য দুঃখিত। যদি আমার এই প্রয়াস ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করবেন। তাতে আরও অনেক ভিডিও রয়েছে, আরও অনেক সাবজেক্টের রয়েছে। এটা টোটাল ফুল সিলেবাস কভার করার প্রোগ্রাম রয়েছে, যেটা ধীরে ধীরে সমস্ত কিছু ভিডিও আসবে। এবং ইজি লার্নিং, অর্থাৎ শিক্ষাটা যাতে সহজ হয় তার একটা ক্ষুদ্র প্রয়াস থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস এগেন।